যাদবপুরের সমাবর্তনে জটিলতা, যাবেন না রাজ্যপাল। জটিলতার জেরে অপসারিত উপাচার্য, নিজেরই নিয়োজিত অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে সরালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য অপসারিত, যাদবপুরের সমাবর্তনে জটিলতা, যাবেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস। জটিলতার জেরেই অপসারিত উপাচার্য, নিজের নিয়োজিত অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে সরালেন রাজ্যপাল আনন্দ বোস। হাতে আইনি চিঠি পাননি, প্রয়োজনে আদালতেও যেতে পারেন এনকেটিভি বাংলায় বিস্ফোরক বুদ্ধদেব সাউ। কি বলেছেন তিনি, শুনবো আমরা। সিদ্ধান্ত আমি কিভাবে দেখবো? দেখুন, আমার দেখা থেকে কি যায় আসে? আমি দুদিন আগে কি আমার কথার কেন গুরুত্ব দিতেন না? আমি একজন মানুষ, আমার তখনও যা চিন্তা ভাবনা ছিল এখনো তাই থাকবে। আপনারা নিজেরাই বলুন না যে এটা ভালো না খারাপ। আমি তো চিঠি এখনো বলছি যে আপনাদের মুখ থেকে আমি শুনছি, আমি চিঠি এখনো পাইনি। স্যার, সমাবর্তন রয়েছে, কি হবে সেই সমাবর্তনের? অফিস আওয়ারে চিঠি পেলে কি লেখা আছে তারপরে তো আমি দেখবো। আমি তো আর হচ্ছে কি মিডিয়ার কথার উপরে তো ডিসিশন দিতে পারি না, তাই না? হ্যাঁ, আপনারা কিছু কথা বললে তার কথা হিসাবে আমি উত্তর দিতে পারি, কিন্তু আমি তো অফিসিয়াল ডিসিশন তো তার যখন অফিসিয়াল লেটারটা আমি দেখবো তখন। স্যার, এখনো কোনো অফিসিয়াল লেটার আপনি হাতে পাননি, তাই তো? না না, আমি এখনো হাতে পাইনি। আমি শুনেছি একটা সিকিউরিটির হাতে বন্ধ খামে দিয়ে গেছে। কি দিয়ে গেছে আমি কি তাকে খুলতে বলবো নাকি? না, আমি দেখবো ওটা। এটা কখনো হয় নাকি? কিন্তু স্যার, এই যে কোর্ট মিটিং কালকে ধরুন, এটা প্রিসাইড হলেও সমাবর্তন যে অনুষ্ঠান, যতক্ষণ সেটা তো উপাচার্য ছাড়া সম্ভব নয়, যেটুকু আমরা জানি। সেক্ষেত্রে কি করণীয়? আপনি যদি চিঠিটা খুলে দেখেন সত্যি ঘটনাটা ঘটেছে, দেখুন, সত্যি সিদ্ধান্ত সবকিছুর নেওয়া হয়েছে। ওপরে তো না, সবকিছুর ওপরে তো দেশের একটা আইন আছে, কোর্ট আছে, সেগুলো নিয়ে হবে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, তোমার সাথে কথা হয়েছে বুদ্ধদেব সাউয়ের, অন্তর্বর্তী উপাচার্য যাকে অপসারণ করা হয়েছে। বুদ্ধদেব বাবু চিঠি পাননি, কোনো চিঠি তিনি হাতে পাননি। তিনি একটা প্রচ্ছন্ন একটা মানে একটা থ্রো করে রাখছেন যে তিনি আদালতেও যেতে পারেন, কারণ এই যে অপসারণের ঘটনা তা তিনি পুরোটাই সংবাদ মাধ্যমের সূত্রে খবর পেয়েছেন। এই বিষয়টা নিয়ে তুমি কি জানাবে? দেখো, তিনি এখনো পর্যন্ত চিঠি হাতে পাননি। তার কারণ আছে। তার কারণ হচ্ছে আগামীকাল সমাবর্তন অনুষ্ঠান। সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে যারা বিদ্বজ্জনেরা বা গুরু যারা রয়েছেন, অতিথিরা, তারা কিন্তু কালকের এই সমাবর্তনে উপস্থিত থাকার কথা। তিনি সন্ধ্যাবেলা ইউজিসির যিনি চেয়ারম্যান রয়েছেন তাকে রিসিভ করতে গেছিলেন, এবং যখন আমার সাথে বুদ্ধদেব সাউ অন্তর্বর্তী উপাচার্য তার কথা হয়েছে, সেই সময় তিনি ইউজিসির চেয়ারপারসনকে রিসিভ করে হোটেলে তিনি তার হোটেলের সামনে ছিলেন। তখন তিনি তার যেখানে তিনি থাকেন সেখানে কিন্তু তখন তিনি পৌঁছননি, এবং তাকে তার সিকিউরিটি ফোন মারফত জানিয়েছেন যে একটি বন্ধখামে চিঠি এসছে ঠিকই, কিন্তু যেহেতু স্বাভাবিক নিয়মেই সিকিউরিটি নিশ্চয়ই সেই খাম বন্ধ মুখ বন্ধ যে চিঠি সেটা খুলবেন না। তিনি আপাতত যে সমস্ত সংবাদ মাধ্যম রয়েছেন সেখান থেকে তিনি তার অপসারণের খবর জানতে পেরেছেন বলে জানিয়েছেন। এখন বিষয়টা হলো যে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যদি তিনি চিঠি খুলে দেখেন যে সত্যি তাকে অপসারণ করা হয়েছে, সেক্ষেত্রে তিনি কি সিদ্ধান্ত ফিরবো নেবেন? তোমার কাছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন যাদবপুরের অধ্যাপক পার্থ প্রতিম বিশ্বাস। পার্থ প্রতিম বাবু, আপনাকে এনকেটিভি বাংলায় অনেক স্বাগত। আজকে অপসারিত করা হলো যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে, অপসারণ করলেন রাজ্যপাল, এবং তিনি বুদ্ধদেব বাবু তিনি নিজে জানাচ্ছেন যে তিনি কোনো আইনি চিঠি হাতে পাননি, এমনটা তিনি এনকেটিভি বাংলাকে জানিয়েছেন। এই গোটা বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, অন্তর্বর্তীকালীন উপাচার্য বদলে চিরকালই আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ অধ্যাপকেরা বারবার বলেছিলাম যে স্থায়ী অধ্যাপক প্রেফার্ড, কিন্তু এতৎসত্ত্বেও যতক্ষণ না স্থায়ী ভাইস চ্যান্সেলরকে অ্যাপয়েন্টেড হচ্ছেন ততক্ষণ পর্যন্ত অস্থায়ী উপাচার্যরা নিয়োজিত হয়েছিলেন বাই দি চ্যান্সেলর টু ওভারসি যে বিশ্ববিদ্যালয়ে নর্মালসিটা ব্যাহত না হয়। এই নর্মালসির মধ্যে পড়ে ভর্তি প্রক্রিয়া, নর্মালসির মধ্যে পড়ে পরীক্ষা, নর্মালসির মধ্যে পড়ে ফল প্রকাশ, নর্মালসির মধ্যে পড়ে সমাবর্তন অনুষ্ঠিত হওয়া। ফলে এটা বিশ্ববিদ্যালয়ের আমাদের একটা একাডেমিক ক্যালেন্ডারের পার্ট। ফলে এরকম একটা জায়গায় আমি বলছি যে আমাদের আচার্যেরও একটা ভূমিকা রয়েছে টু মেক দি কনভোকেশন সাকসেসফুল। সেখানে কনভোকেশনের আগের দিন রাতে যদি এই সিদ্ধান্ত জানানো হয় যে আর কাল সকাল থেকে উপাচার্য নেই তার পদে, এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে যে অনিশ্চয়তা তৈরি করলেন আচার্য, এবং তার জন্য যে ক্ষয়ক্ষতি বিশ্ববিদ্যালয় হবে রেপুটেশনে, এবং কালকের যদি কনভোকেশন না হয় তার সম্পূর্ণ দায় হচ্ছে যে আচার্যকে নিতে হবে।
কথা বলার আমার উদ্দেশ্য একটাই, যে উপাচার্য যদি কোনো আইন মেনে কাজ না করে থাকেন, আচার্য নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, কিন্তু তারও একটা দিনক্ষণ সময় থাকে। ফলে কালকের কনভোকেশন হয়ে যাওয়ার পর যদি তিনি উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন তাহলে কি ক্ষতিটা হতো? তাহলে তার আগের দিন এই ব্যবস্থা নেওয়ার মধ্যে দিয়ে 2,500 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, আমি বলবো যে তাদের ডিগ্রি পাওয়া না পাওয়া, এই যে অনিশ্চয়তা তিনি তৈরি করলেন, কাল ক্যাম্পাসে কি পরিস্থিতি তৈরি হবে নো ওয়ান নোস। ফলে এই এন্টায়ার আনসার্টেনিটি তৈরি করার দায় একদিকে যেমন আচার্যের, আবার অন্যদিকে আমাদের রাজ্য সরকার, যারা হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই কনভোকেশনের মতো একটা কর্মসূচি, যেটা করতে গেলে যে মিটিং গুলো করতে হয় সেগুলো তারা করতে দেয়নি, তারা বাধা দিয়েছেন, তারা আটকে রেখেছেন অদ্ভুত অদ্ভুত আইন করে। ফলে রাজ্য সরকারও এই আমি বলবো যে কনভোকেশন জনিত যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে জটিলতা তৈরি হয়েছে, তার বাইরে তারাও যেতে পারেন না, তারাও বিশ্ববিদ্যালয়কে আটকে রেখেছিলেন, হাত পা বেঁধে রেখেছিলেন। ফলে যেটা দাঁড়ানো শেষমেশ রাজ্য সরকার এবং রাজ্যপাল উভয়ের জন্যই বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া এবং স্বাভাবিক পরিস্থিতিটা আজকের একটা বড় প্রশ্নের মধ্যে পড়লো। এটাই হচ্ছে দুর্ভাগ্যের। যাদবপুরের মতো একটা 5 স্টার ইউনিভার্সিটি, রাজ্যের মুখ উজ্জ্বল করা ইউনিভার্সিটি, তার মুখ পোড়ানোর দায়িত্ব নিয়েছেন রাজ্যের সরকার এবং রাজ্যপাল উভয়। একেবারে অনেক ধন্যবাদ পার্থবাবু আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন জুটা সাধারণ সম্পাদক এবং অধ্যাপক পার্থ প্রতিম বিশ্বাস। আমি আবারও ফিরে যাব, আমাদের প্রতিনিধি ফোন লাইনে রয়েছেন পৃথা দাশগুপ্ত। পৃথা, যেমনটা তুমি জানাচ্ছিলে, তো সেক্ষেত্রে যেটা বলছিলাম যে তিনি তখনও বাড়িতে পৌঁছননি, ফলত তিনি তার হাতে এই যে মুখ বন্ধ খামের যে চিঠি সেটা তার কাছে এসে পৌঁছায়নি। তবে কিছু জানিয়েছেন যে 2,500 ছাত্রছাত্রী আগামীকাল ডিগ্রি পাবে এবং সেটা কোনোভাবেই তিনি সেই প্রক্রিয়াটা ব্যাহত হতে দিতে পারেন না। যদি সেক্ষেত্রে তিনি বাড়িতে গিয়ে এই চিঠি পান এবং এই যে যেটা তিনি সংবাদ মাধ্যম থেকে শুনছেন যে তিনি অপসারিত এবং রাজভবন সূত্রে যে চিঠিটি এসছে, তখন সেক্ষেত্রে আইনের পথে চলবে এটা তিনি বলেছেন। এবং আরো একটা বিষয় তিনি বলেছেন যে কোনো কিছুই আইন ছাড়া করা হয়নি, অর্থাৎ এই যে কোর্ট মিটিং যেটার কথা বারবার উঠছে, যে কোর্ট মিটিং অমান্য করা হয়েছে, অর্থাৎ এই সমাবর্তন অমান্য করা হয়েছে বলে আজকে এত বড় সিদ্ধান্ত, সেটাও তিনি বলছেন যে আইন বুঝে নেবে বিষয়টা, আইনের পথে চলবে। সবচেয়ে বড় যেটা শেষ কথা, আদালত রয়েছে, আইন রয়েছে, ইঙ্গিত দিচ্ছেন তিনি যে তিনি কোনো ভুল করেননি, সব তিনি অ্যাক্ট অনুযায়ী করেছেন এবং ভবিষ্যতে যদি তার এগেইনস্টে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়, সেক্ষেত্রে আইন, তার মানে তিনি আইনি পথে হাঁটবেন, মানে আদালতে যাওয়ার একটা চান্স থেকেই যাচ্ছে। হ্যাঁ, দেখো বিষয়টা যেহেতু অ্যাক্টের একটা প্রশ্ন আসছে, যে কোর্টরুম যে নির্দেশ থাকে সেটা তিনি অমান্য করেছেন, সেই জায়গা থেকে তিনি বলছেন যে তিনি আইন মেনেই কাজ করেছেন। এবং এরপরে যদি কোনো চিঠি আসে বা তদন্ত হয়, আইনের প্রসঙ্গটা কেন এসছে, যেহেতু তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটাও তিনি শুনেছেন সংবাদ মাধ্যম মারফত যে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং সেক্ষেত্রে রাজ্যপাল একটি তদন্ত কমিটিও গঠন করেছেন, সেক্ষেত্রে তিনি হয়তো আইনি পথে হাঁটতে পারেন এমন ইঙ্গিত দিয়েছেন। একবারে অনেক ধন্যবাদ পৃথা তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত।